এখান থেকে বজ্র এখান থেকে খেয়ে দিই। আচ্ছা। এটা খাওয়া হয়ে গিয়ে হাতটা ছাড়িয়ে ফেলিল, তো আমরা হাতটা নিয়ে এসেছিলাম, নিয়ে আসতেছি, এসে বোটে উঠেছি, এমন সময় দেখি আবার বাঘ। ওই বাঘ? হ্যাঁ, সেই বাঘ বেরিয়ে ও আমরা চলে আসতেছি, ও আবার ওই নদীর ধার দিয়ে আমাদের এদিকে আসতেছে। আসার পরে সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুন্দরবন মানুষদের বেঁচে থাকার লড়াই এবং জীবন সংগ্রাম তারা কিভাবে করেছে। তো আজ আমরা আছি ঠিক ওই পারটা ঝিঙেখালি ফরেস্ট অফিস, আর এই পারটায় লোকালয়। এই পারটার নাম কি আছে? পাকুড়িয়া, শশায় বাঁধ, পারঘুমটি। তো আমরা আছি পারঘুমটি পাড়ায়। তো এখানে এক মানুষের সাথে সাক্ষাৎ করব, যিনি দীর্ঘ বহু বছর বলছেন ছোটবেলা থেকেই জঙ্গল করেছেন এবং তার জঙ্গলে সাথে একটা গভীর মেলবন্ধন রয়ে গেছে। মানে এত ছোট বয়স থেকে জঙ্গল করেছেন, জঙ্গলে যাওয়া, কোথায় কি অলিগলি ওনার নখদর্পণে সবকিছু রয়েছে। এবং উনি বহুবার বহু বিপদের মুখে পড়েছেন, এমনকি মানে বাঘের মুখে থেকেও লাশ ফিরিয়ে এনেছে, এমনও ঘটনা আমরা শুনেছি। ওনার সাথে কথা বলছিলাম, উনি বলছিল। তো আসুন ওনার পরিচয়টা নেই এবং ওনার জীবনের সেই ঘটনাগুলো, যে সুন্দরবন জঙ্গলে জীবিকা অর্জন করতে গিয়ে কিভাবে উনি সেই সময় জীবিকা অর্জন করেছিলেন বা কিভাবে কোন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, আমরা পুরো বিষয়টি জানবো। আগে ওনার পরিচয় নেই। আপনার নাম? হ্যাঁ, আমার নাম শ্রী সূর্যকান্ত মৃধা। এখানে ঠিকানা? আমাদের বাড়ি পারঘুমটি, শশায় বাঁধ। আমরা এই জঙ্গল এলাকায় বাস করি, সুন্দরবনের কাছে। আমাদের এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে হয়। কত বয়স থেকে এই জঙ্গলটা শুরু করেছেন? কতটুকু? এরকম আমার ওইরকম 10-12 বছর হবে, এরকম কি 15 বছর, এইরকমই বয়স থেকে আমি জঙ্গল করি। তো এই জঙ্গলটা শুরু করলেন কার হাত ধরে? এই আমাদের এখানে একজন ওই দাউদ গাজী বলে একজন লোক ছিল, ওনার সঙ্গে আমরা প্রথম ওই জঙ্গলে মধু কাটতে যাই এবং অনেক দূরে বেড় জাল বাটতে যাই। তারপর আর ওখান থেকে ওই জঙ্গল থেকে ওখান থেকে শুরু। আচ্ছা। সেখান থেকে শুরু করে এখন এই অবধি আমরা এখনো জঙ্গলে যাই, মাছ কাঁকড়া ধরি, এইভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। তা এই জীবিকা নির্বাহ করতে বহুবার তো বিপদের মুখে পড়তে হয়েছে। ধরুন বাঘ দেখেছেন বা হ্যাঁ, বাঘ দেখেছি, এরকম সামনাসামনি এরকম জল খাচ্ছে, আমরা এরকম কাছাকাছি আছি, এরকম দেখেছি। যে জঙ্গলটা করছেন, সুন্দরবন জঙ্গলটা এত বছর ধরে করছেন, আপনার চোখে সুন্দরবন জঙ্গলটা কেমন লাগে? সুন্দরবন তো খুবই ভালো। সুন্দরবন মানে মানুষের জন্য তো উপকারী। সুন্দরবন থেকে আমরা অক্সিজেন পাই, মানুষকে বাঁচার পথ তো সুন্দরবন। সুন্দরবন না হলে তো আমরা বাঁচবো না। এই সুন্দরবন থেকেই তো আমাদের এইভাবে তো চলছে মোটামুটি মানুষ এইভাবে। এই সুন্দরবন না থাকলে তো আমরা বাঁচতাম না। যেমন বড় বড় ঝড় হয়, যেমন জল উচ্ছ্বাস হয়, সাগরে বিশাল জল উচ্ছ্বাস হয়, সে সময় এই জলটা আস্তে 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 আমাদের এখানে এসে কম হয়ে যায়, কেননা এই সুন্দরবন আছে তাই। তার জন্য তো আমরা বেঁচে আছি। তা না হলে আমাদের এইসব রাস্তা একই ওই যে জল প্লাবন হলে তো থাকে না, সব ডুবে চলে যাবে। খালি সুন্দরবন আছে তাই আস্তে 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 ধাক্কা খেতে খেতে এখানে এসে তার গতিবেগটা কমে যায়, তার জন্য তো আমরা বেঁচে আছি। তো এই জঙ্গল যে করতেন, কিভাবে মাছ কাঁকড়া ধরেন আপনারা বা মধু কাটেন, কিভাবে এই ডিটেলস গুলো একটু বলুন। আমরা এই যে জঙ্গলে মধু কাটতে যাই, ধরুন 9 জন লোক যাই, যে অফিস থেকে পাস করতে হয়, পাস করে এবার জঙ্গলে অনেক দূরে চলে গেলাম। ধরুন ওটা হচ্ছে গিয়ে আমাদের কর্পূরবাদা বলে, আমরা বেশি অংশ কর্পূরবাদায় মধু কাটি। সেটা হলো ওর মধ্যে আছে বুড়ির ডাবুর, কাটুয়া ঝুরি, আর আছে আপনার ওই হরিংভাঙা। আচ্ছা। এই 3টে অফিস আছে। এই 3টে অফিসের মধ্যেই কাছাকাছি আমরা থাকি, সেখানে মধু কাটি। আবার মধু কাটতে গেলে ডাকাতির ভয় আছে জঙ্গলে, বাংলাদেশের ডাকাত আসে এসে তোমার মধু ছিনতাই করে নিয়ে নেয়। আচ্ছা। তারপর জঙ্গলে বাঘের ভয় আছে, জলে কুমিরের ভয় আছে। এইসব এইসব বিপদ থেকে রক্ষা করেও আমরা তার মধ্যেও যাই, নিজেদের জীবন বাজি রেখে, তবু তার মধ্যে যেতে হয় আমাদের এই জীবিকা নির্বাহ করার জন্য। করে এইভাবে আমাদের চলে, কি করব, আমাদের যেতেই হবে। তো এই যে পাশে আপনাদের বাড়ি আর একদম কাছাকাছি জঙ্গল, হ্যাঁ, এ তো যে কোনো মুহূর্তে তো বাঘ টাক পেরিয়ে আসার। হ্যাঁ, বাঘ পার হয় তো, মাঝে মাঝে পার হয়। এই তো বেশি দিন না, এখান থেকে 3-4 মাস আগে একটা বাঘ পার হয়েছে। জাল দেওয়া সত্ত্বেও কিভাবে পেরিয়ে আসছে? ওটা যে জাল দেওয়া থাকে, এবার সে তার মধ্যে ধরুন জাল এই অবধি দেওয়া আছে, ও ওখান থেকে নেমে আরেক দিক থেকে চলে আসে, আর সাঁতার দিয়ে দেখাচ্ছে এমন জায়গায় উঠে গেছে, সামনে জাল দেওয়া, সে সময় যেতে পারছে না, সে সময় লোকালয় চলে আসে। এরকম ভাবে আসে, তাছাড়া আসে না, ওইভাবেই চলে আসে। জালটা তো পুরো নদীর সাইড দিয়ে ক্রস করে দেওয়া। হ্যাঁ,
বেরিয়ে আসে। এবার দেখুন সব জায়গায় দেওয়া নেই, এখান থেকে ধরুন ওই যে ওই যে অফিস, হুম, ওই কর্নার ওই অবধি দেওয়া আছে। ওটা ঝিঙে খালি হবে। হ্যাঁ, আচ্ছা। যে কাজ থেকে ধরুন ওখান থেকে 5 7 দূরে জাল দেওয়া আছে, জাল টানানো। এবার আমাদের রায়মঙ্গলের ওপারে ওই যে কর্নারটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কর্নারের ওখানে যাওয়া আছে। এবার ওখান থেকে ধরুন জোয়ারে পার হচ্ছে বাঘ, পার দিকে দেখা যাচ্ছে এই অফিসের মুখে চুল, ওখানে জাল দেওয়া তাহলে ও আর যেতে পারছে না, আচ্ছা। সেই সময় ও আমাদের এলাকায় চলে আসে। এইভাবে নাহলে জাল দেওয়া থাকলে ও আসতে পারে না, খালি পার হইতে যেয়ে দেখা যায় জালের যেখানে জাল দেওয়া আছে তার মধ্যে এসে ঢুকে গেল, সেই সময় ও কোথাও পার না পেয়ে লোকালয় চলে আসে। তো আপনারা যে বললেন এই মধু কাটতে গিয়ে এরকম হয়েছে, এর যে মধু যখন কাটতেন, যে মধুর ঘটনা, এইভাবে মধু কাটতেন বা এইভাবে মধু আহরণ করে যেতেন, হুম। তো এই মাছ কাঁকড়া কিভাবে ধরতে যেতেন? মাছ কাঁকড়াও এরকম পাশ করে যেতে হয়, যে আমরা ওই দোন দিয়ে কাঁকড়া ধরি। পার ডে যাতায়াত করতেন নাকি? পার ডে যাওয়া হয়, আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে এই সময় দূরে যাওয়া হয়, সেই সময় চাল চালান করে যেতে হয়। কত দিনের জন্য বা কতজন যান? 5 7 দিন দেখা যাচ্ছে আমরা 7 দিন 8 দিন এরকম থাকতে হয় জঙ্গলে। কাঁকড়া ধরি, কাঁকড়া ধরে ওই কাঁকড়া রাখা হয় নৌকার মধ্যে, এবার 8 দিন পরে উঠে আবার এখানে এলাকায় বিক্রি হয়। কাঁকড়াটা যে ধরেন এই যে যে নদী, বড় নদী, রায়মঙ্গলের নদীর ধার থেকে, না আপনারা জঙ্গলে? না, জঙ্গলের ভেতর ঢুকে যেতে হয়। ছোট ছোট যে নালাগুলো আছে, যেমন বড় নদীর থেকে শাখা একটা চলে গেছে ছোট নদী, তার মধ্যে যেতে হয়, যে কাঁকড়া ধরতে অনেক দূরে যাই। তো এটা তো বাঘের তো ভয় হতে থাকে, রিস্ক থাকে। বিরাট বাঘের ভয় আছে আপনার। যখন তখন দেখা যাচ্ছে একটা নৌকা এইটুকু যাক, এর মধ্যে যাওয়া হচ্ছে নৌকা, এই ধরো এইটুকু খাল, এইটুকু খালের মধ্যে নৌকা যেতে গেলে ও মনে করলে লাফ দিয়ে আসতে পারে বাঘ। খালের দুপাশে তো গাছ গাছ জঙ্গল, দু সাইডে জঙ্গল, এবার আমরা ঢুকে গেলাম ওর মধ্যে, ও মনে করলেই লাফ দিয়ে আসতে পারে। এইভাবে তো যেতে হয়, কাঁকড়া মারতে হয়। আচ্ছা, একটু আগে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে এরকম হয়েছে নাকি লোকালয়ে বাঘ তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ। এটা কি হয়েছিল, একটু ঘটনাটা বললাম ডিটেইলস। তখন কি জাল দেওয়া থাকতো কি থাকতো না? সেই সময় জাল দেওয়া ছিল না, সেই সময় আসতো। কিভাবে ওটা ওরা যে সময় বাচ্চাটা হয়, ওই বাচ্চাটা ভোলা বাঘের থেকে রক্ষা করার জন্য ওরা কার্তিক মাসে ধান থাকে, সেই সময় ধানের মধ্যে চলে আসলে আবার দেখা যাচ্ছে ধরো ফরেস্টার দিয়ে সবাই মিলে আবার তাড়িয়ে জঙ্গলের মধ্যে ঢুকে দেওয়া হয়। তা ওই বাচ্চা নিয়ে কেন চলে আসতে পারে? ওই যে ভোলা বাঘ ওদের বাচ্চাগুলো খেয়ে নেয়। ও, তার জন্য যেমন বিড়ালের বাচ্চা হলে ওই বিড়াল রক্ষা করার জন্য এক জায়গায় রেখে দেয়, ওই ভোলা বিড়ালের জন্য। বাঘটাও ওই রকমই, বাঘ তো আর ওই বিড়াল ওরা একই ক্যারাগিরি যায়। তা আপনারা কিভাবে জানতে পারতেন যে এখানে বাঘ আছে বা বাচ্চা নিয়ে লুকিয়ে আছে? এবারে যে সময় আমরা দেখা যাচ্ছে একটা বাঘ যদি পার হয়, সবসময় লোক চলাচল করে, বুঝতে পারে, খোঁজ দেখা যাচ্ছে, সে জানতে পারে যে এখানে বাঘ ঢুকেছে, সেই সময় সবাই বুঝতে পারে। আর বাঘ ঢুকলে মানুষ তো বুঝতে পারে, সবসময় মানুষ চলাফেরা করে, জানতে পারে। আচ্ছা, এইভাবে জানতে পারে। তারপরে কি করলো ওই বাঘ করে, মানে কিভাবে ওকে উদ্ধার করে জঙ্গলে দিল? ওই বাচ্চা শুধু কতগুলো বাচ্চা নিয়ে এসেছিল? না, ওদের বাচ্চা তো ওই একটা করে বাচ্চা হয়, বুঝলেন, ওদের তো বাচ্চা বেশি হয় না, একটা করে বাচ্চা হয়। ওই বাচ্চাটাকে ওরা রক্ষা করার জন্য ওরা। না, আমরা শুনেছি নাকি একটা বাঘের 3টে থেকে 4টে বাচ্চা হয়। তা কি জানি, আমরা তো একটা করে দেখেছি, অত দেখিনি, যেটা দেখিনি সেটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা। তারপরে ওই বাঘ এবার ফরেস্টাররা আসে, যে সবাই মিলে ওই ধানের মধ্যে থেকে ঘাদে তাড়িয়ে বের করে দেওয়া হয়। অনেক সময় আমাদের এখানে স্বপন বলে একটা ছেলে, তারে বাঘে ওই থাওয়া মারিয়েছে। কি করে? কান ছিঁড়ে নিয়ে। কি করে ওটা হয়েছিল? ওই যে বাঘ এসেছিল এবার বাঘের সঙ্গে সবাই মিলে ঘাদাচ্ছে, তাড়িয়ে দিতে যেয়ে ওই ও সামনে মাথা পড়ে গেছে, পড়লে একদম কানে থাওয়া মারি, সেখান থেকে সেই মারাই গেছে, সে বাঁচে। সেই স্বপন বলে আমাদের এখানে বাড়ি, স্বপন মন্ডল। আচ্ছা, ওই যে ঝিঙেখালির ওই পাটটা যখন বলছিলাম, ঝিঙেখালি ঠিক ওই পাটটা যে আপনার কে আত্মীয় হয়, দুজন কাঁকড়া ধরতে গিয়ে বাঘে ধরেছিল, আপনি আপনারা গিয়ে লাশ পেয়ে, একটু বলুন না কি হয়েছিল? হ্যাঁ, ওখানে হয়েছিল ওই আমার সেজে কাকা কাকা দুজন কাঁকড়া ধরতে যায়, মানে রায়মঙ্গলের ওপার। এবার ওখান থেকে বললো চলো কাঁকড়া ধরা হয়ে গেছে, তা চলো বাড়ি যাই, নৌকো নিয়ে। হ্যাঁ, বাড়ি যাওয়ার আসার পথে বললো যে এই ওটা আমাদের একটা ওই পানখালি বলে একটা খাল আছে। আচ্ছা। ওই পানখালি খালের ধারে বললো চল একটা শুকনো কটা জ্বালানি নেই, রান্না টান্না করতে হয়। তাই শুকনো জ্বালানি নিতে যেয়ে এবার ওখানে দুজন উঠে ওই ছোট ছোট শুকনো জ্বালানি দা দিয়ে কাটিয়ে একখানা নিয়ে আমার কাকা চলে গেছে নৌকায়, আর সেই জায়গায় কাটছে। এবার গাছে এরকম ওই রকম উপরে কাটছে একটা ডাল ধরে। আর এবার বাঘ পিছন দিকটা এসে পিটি থাওয়া মেরে তাকে নামিয়ে গলা ধরে নিয়ে চলে গেলে ও লোক একা আর কি করবে, নৌকায় ছিল একা, বাড়ি চলে আসলো। আসে অফিস ছিল বাড়ির ধারে, অফিস সংবাদ দিল, আর গ্রামে সংবাদ দিলে গ্রামের লোক আর অফিস থেকে
বন্দুক টন্দুক নিয়ে সব যাওয়া হলো। হ্যাঁ, যে ওই বাঘটাকে যে দেখে ওই সবাই দেখি যে ও লাশটা রেখে মানে শব্দ আমরা লাঠি দিয়ে বড়ি বড়ি করছি তো জঙ্গলে, সে সময় ও লাশটাকে রেখে ও একটু দূরে চলে গেছে। গেলে আমরা ওখান থেকে লাশটা তুলে নিলাম, টেনে নিলাম, নিয়ে আসতেছি, এসে বোটে উঠেছি, এমন সময় দেখি আবার বাঘ। ওই বাঘ? হ্যাঁ, সেই বাঘ বেরিয়ে ও আমরা চলে আসতেছি, ও আবার ওই নদীর ধার দিয়ে আমাদের এদিকে আসতেছে। আসার পরে ওখানে অফিস আছে, অফিসে ধারা আসি, ওখান থেকে ও আবার চলে গেল। এই হচ্ছে ঘটনা। মানে ওর মুখ থেকে খাবার হ্যাঁ, ছিটিয়ে- খাবার ওই খেয়ে ফেলিল, এখান থেকে বজ্র এখান থেকে খেয়ে দিই, আচ্ছা। এটা খাওয়া হয়ে গিয়ে ইস, হাতটা ছাড়িয়ে ফেলিল, তো আমরা হাতটা নিয়ে এসেছিলাম, বাপরে। হাত এখান থেকে কাটা ছিল। মানে আরে এই হাতটা শুধু খেয়ে নিল? হ্যাঁ, ডাইন হাতের এখান থেকে এটা খাইয়ে নি। আচ্ছা, কত ভিতরে নিয়ে গেছিল মিনিমাম বলতে? এখান থেকে ধরুন ওই রকম আপনার ওই 10-15 মিনিট। তা আপনারা কি নিশানা করে গেলেন? আমরা গেলাম যে ওই যে মানুষটা যে সময় ধরে নিয়ে যায়, হুম। সে ওর যে রক্ত, ওই রক্তটা গাছের গায়ে গায়ে লেগে যায়, এরকম ওর একটা খোঁজ পড়ে, বাঘের যে থাবা গুলো টেনে নিয়ে যাচ্ছে। খোঁজ পড়ে, টেনে নিয়ে যাচ্ছে, ওর ওই যে গুড়গুড়োর একটা দাগ পড়ে, আচ্ছা। পড়লে বোঝা যায় যে এই লাইনে চলে গেছে। সেখানে যেয়ে দেখা গেল যে ওখানে লাশ আছে, বাঘটা ওই লাশটা ছেড়ে একটু দূরে চলে গেল। এবার ওখান থেকে আমরা চলে আসলাম, নিয়ে এই ঘটনা। মানে যেখানে নিয়ে গিয়ে বাঘটা রেখেছিল ওটা কি শুকনো ছিল পুরো? হ্যাঁ, ওই জায়গাটা একটু শুকনো শুকনো ছিল। জল ওঠে? না, সেখানে জল উঠিনি, সে ভাটিকা ছিল, এই যেমন এমন ভাটিকা, এরকম ভাটিকা ছিল, সে সময় জল উঠিনি, ওই জায়গাটা শুকনো শুকনো ছিল, আর ওইখানটা রক্ত পড়েছিল, রক্ত আগড়া ছটকা ছটকি হয়েছে, মানুষ তার সঙ্গে তো লড়াই করেছে। আর ওরা এরকম বাঘে মানুষ ধরলে একবার ছেড়ে দেবে, আবার ধরবে, আবার ছেড়ে দেবে, আবার ধরবে, এরকম করে বাঘ এরকম। ওইভাবে তারপরে আমরা লাশটা নিয়ে চলে আসলাম, আসলে তারপর আর যাওয়া হয়নি ওখানে। দাহ করে দিলেন নিয়ে? না, তারপরে অফিস টফিস নিয়ে যাওয়া হলো, এখান থেকে আপনার বাংলা অফিস নিয়ে যাওয়া হলো। আচ্ছা। ওখান থেকে বাংলা অফিস থেকে দেখিয়ে আমাদের অফিস ঝিঙেখালি অফিস, এখানে দেখিয়ে তারপরে আনিয়ে বাড়ি দাউন করা। এই যে ঝিঙেখালি অফিস, ব্যাপারটা রায়মঙ্গল নদী, এখানে যে আপনি বসে আছেন, এই যে পারঘমটির জায়গায়, এই জায়গায় কি বাঘ পেরিয়ে এসে রায়মঙ্গল নদী পার? হ্যাঁ হ্যাঁ, রায়মঙ্গল পার হয়ে ওই আপনার ওই ডাক বাংলা, আপনি যেখানে বসে আছেন হ্যাঁ। এখানে পার হয়েছে? হ্যাঁ, এখানে পারে, এখানে একবার এইখান থেকে পারে। ওই আমাদের গোল ছিল এইখানে, এই যে পা ঘরটা, হ্যাঁ। এখানে গোল ছিল, এখানে একটা গরু ঢাকা ছিল ওই পেপার দিয়ে। আচ্ছা। এবার ওই গরু না ধরে ও ওখান থেকে ওই আমাদের বাড়ির পিছন দিয়ে যেয়ে ওই সাইডে সুদীর ডিলার, আমাদের এখানে ডিলার ছিল, ডিলারের বাড়ি থেকে গরু ধরে নিয়ে চলে গেছে। মানে এক সময় এখানে বাঘের উৎপাত প্রচুর ছিল? বিরাট ছিল। এই তারপর ওখান থেকে ওই তো গেল, তারপর ওখান থেকে আবার আপনার 4-5 বছর পরে একজন আদিবাসী আমাদের এই পারঘুম ওই মানে কালীতলা দিয়ে পার হয়ে বাঘটা, হ্যাঁ হ্যাঁ ওই কালীতলা বাজারে ওপার থেকে পার হয়ে ওখান থেকে যে ওই সেই দাসপাড়া বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ। ওখানে একজন আদিবাসী ওনারে হচ্ছে গিয়ে বাঘে ধরে ওখান থেকে নিয়ে তার ওই খাল ধারে নিয়ে গেছে, নিয়ে ওখান নিয়ে খাওয়া দাওয়া করেছে, মানে বাঘটা খেয়েছে মানুষটাকে, খাওয়ার পরে ওখান থেকে ভোর খাইয়ে তারপরে ভোর রাত্রি ও আবার জঙ্গল চলে গেছে পারি। মানে এই যে বাঘ যে পেরোতো দিনে মানে না, না না, রাত্রে পার হবে, ওরা দিনে মানে পারে না। আর এই বাঘ পার হলে ওরা নদীর ধারে খুব ক্ষতি কম করে, ওরা ভেতরে চলে যায়। আচ্ছা। ভেতরে গিয়ে ক্ষতি করে বেশি। তো আপনারা শুনলেন এক সময় এখানে বাঘের উৎপাত প্রচুর ছিল, মানে মানুষের খাওয়া ঘুমও, রাতের ঘুমও উড়ে যেত। মানে যতটুকু আমরা কথাই শুনলাম যে উনিও বলছিল যে এক সময় মানে যে বাইরে মানুষ বেরোতেই ভয় পেত। তো এখন সেটা আর হয় না, কারণ এই জাল দেওয়ার পর থেকে সেই ঘেরা দেওয়ার পর থেকে সেই ঘটনাটা আর ঘটে না। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।